श्री श्री काली माता नमः। ओम नमः नटनाथाय नमः। सुधी दर्शक मंडली, प्रथमे आपनादेर जानाई शुभ दीपावलिर शुभेच्छा। श्री श्री काली मातार अशेष करुणाय एवं श्री श्री रामकृष्ण परमहंसदेवेर आशीर्वाद माताजे तत्संगे आपनादेर उपस्थिति आंतरिक सहयोगिता पाठेय करी प्रति बछरे ना এই বছরে আমরা মঞ্চস্থ করতে চলেছে সামাজিক যাত্রাপালা নাগিনীর নাচন বাঘিনীর শাসন। নাগিনী ও বাঘিনী অন্ধকারের দুই হিংস্র প্রাণী, এদের চলাফেরায় মিল গর্বিত বাস্তবে কতটা সত্যি তার বিচার করার ভার আপনাদেরকে ছেড়ে দিয়ে আমাদের যাত্রানুষ্ঠান আরম্ভ করতে চলেছি। রচনা সম্মান নিরঞ্জন, পাত্র পরিচিত পাত্র পরিচালনায় আনন্দ পাত্র আনন্দ পাত্র পরিবেশনায় নবপাড়া পরম্পরা যাত্রা সংস্থা আমার রঘুনাথপুর। নাগিনীর নাচন বাঘিনীর শাসন। নাগিনীর নাচনে বাঘিনীর শাসনে শিবের গাজন গায়, আমরা শিবের গাজন গাই। দানা বেঁধে উঠতে এই বোমকে সারা বোম মানে সব ফাঁকা করে দিয়ে কোথামের হুকুমে তোমাকে সারা তুলে নিয়ে যেতে। হ্যাঁ, বামন হয়ে তুমি চাঁদে হাত বাড়িয়েছো, সেই স্বপ্নকে আমি
বাঁচবে। গায়ের মাটিতে আক্তারকে শুধু সাপ খেলা দেখে দিয়ে শিখেছো বাবু সাহেব। যখনই তার এই শক্ত হাতের কাগজ, তাই জানের মায়া থাকে তো এখান থেকে চলে যাও। শুধু হাতে ফেরত যেতে বমকেশ শেখেনি, তাই শেষবার মতো বলছি আমার পথ থেকে সরে যা। যদি না যাই জানে মেরে দেবো। জানের ভয় আক্তার করে না বাবু সাহেব। জন্মেছি যখন তখন একদিন মরতে হবেই, কিন্তু আমি চিন্তা রাখতে আমার এই বেদিনী বহিনের বেইজ্জত এই কোন সালা করতে পারবে না। আমরা গরিব, আমরা বেটে, আমরা সব খেয়ে একটা রুজি রোজগার করি, অথচ তোমার মতো ভদ্র লোকের দল এই কাজের উৎসবে হারা দিয়ে ওই গোস্বামী বাবুর হুকুমে তুমি আমাকে জল করে দিলে। কি অপরাধ আমাদের? অপরাধ তো একটাই, তুমি ছোট জাতের মেয়ে, তোমার জন্য গোস্বামী আমার উঁচু মাথা নিচু হয়ে যাচ্ছে। তাই তোমাকে আমি ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি। চম্পা, ছোট বাবুকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, আর সেই ভালোবাসাকে রক্ষা করতে আমি হাসতে হাসতে মরতে পারি, কিন্তু তার ভালোবাসাকে আমি কিছুতেই ভুলতে পারবো না। চম্পা, আর তা না হলে আমি তোমাকে গোস্বামী বাবুর হুকুমে আমাকে জল করে তুলে যাবি? তুই কিছুতেই পারবি না শয়তান। পারবে না। চম্পা বেহেনের পেয়ারকে সাচ্চা করবে, দরকার হলে আমি দাঁড়াবো গোস্বামী বাবুর বিপক্ষে। তবু আমার এই বেহেনের বেইজ্জত করতে দেবো না। বাবু সাহেব, আজ পর্যন্ত এই ভূমির চলার পথে কেউ বাধা দিতে পারেনি, আর তুইও পারবি না ছোট লোকের বাচ্চা। তাই শেষবারের মতো বলছি, সরে যা। আমি খালিকে জোর করে তুলিয়ে যাবো। ঠিক আছে, আমিও দেখবো তুমি সারা কতক্ষণ ওই বেদিনীর পাশে পাশে থাকো। হ্যাঁ, আমি চালাবো। আজ আমার হাত থেকে বেঁচে গেল, মোকামাফিক যেদিন তুলে নিয়ে যাব সেদিন বুঝবে নাগিনীর বীজ দাঁত ভাঙতে এই সারা বনকে জানে। আমাদের ভীষণ ভয় করছে কেন? ছোট বাবু আর আমার ভালোবাসাকে কেন্দ্র করে যদি কোনো ঝড় ওঠে, সেই ঝড় সামাল দিতে আর কেউ না গিয়ে আসলেও তোর এই মুসলমান ভাই আক্তার সবার আগে এগিয়ে আসবে। চম্পা, আচ্ছা ভাই, এই দুনিয়ায় আপন জন বলতে তোরা ছাড়া আমার কেউ নেই রে। আয়, তোর আর মালিক চাচার স্নেহ ছায় মানুষই জেনেছি তোরাই আমার আপন জন। স্বপ্ন দেখেছি আমার ছোট্ট বেহেনের সুখের জিন্দেগি, সেই ঘরকে আমি কিছুতেই বরবাদ হয়ে যেতে দেবো না রে চম্পা, কিছুতেই না। এক বৃন্দে দুইটি কুসুম
রাঙাবতী সব জানে। তাই তো বলছি, ভালোবাসার কাছে ছোট বড় জাতির বিচার কখনো নেই। যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে আদায় করে নিতে হবে তোমাদের ভালোবাসার স্বীকৃতি। যে কোনো মূল্যে আমার ভালোবাসাকে আমি ছিনিয়ে নেবই দেব। চম্পা, আমার আমার জীবনের সবটুকু ভালোবাসা আমি পবিত্রকে দিয়েছি। সে আমাকে কথা দিয়েছে, আমাদের ভালোবাসার মতো তার ক্ষমতাশালী বাবা যদি বিবেকের মাটির তলে তবুসা টলবে না, আমাকে ভুলবে না। আমিও জীবনে মরণে জানবো সে আমার স্বামী, আমার হৃদয় দেবতা। হৃদয় দেবতা, স্বামী মেয়েদের জীবনের হৃদয় দেবতা। সেই স্বপ্ন বুকে নিয়ে আমিও তো আজ থেকে কবছর আগে শাখা সিঁদুর পরে স্বামীর ঘরে এসেছিলাম। তোমার মতো কত রঙিন স্বপ্ন আমি দেখেছিলাম চম্পা, কিন্তু আজ আমার সেই সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ঘরের সন্ধে করতে গেল আর ঘরের পান খায় না, দোক্তা খায়। আপনার দোক্তা তো আমি ভূতদাকে দিয়ে আনিয়েছি। সে দোক্তার খোঁজে আসেনি, খালাবো কি? আমি এসেছি তোর আমার খোঁজে। আমার বংশের প্রজরা কেউ কোনদিন ঘরের বাইরে যায় না। আর তুই কি না এই ঘর সন্ধ্যাবেলাতে কাউকে কিছু না জানিয়ে এই বড়ি না গাজন তুলতে তুই না কাটাচ্ছিস? কি হয়েছে মা? খাই না দোক্তা খায়, তাকে কি হয়েছে মা? এই বয়সে যেটা যেটা চলাফেরা আমি মোটাই পছন্দ করি না বাবু। আপনার পছন্দ পছন্দে ওই ছোট বয়সে কিছু যায় আসে না আমার। কি বড় বৌমা? ওই পার্টি থেকে এই পথে ফিরছিলাম, ওই দূর থেকে আপনাকে দেখে তারপরে নেমে এইভাবে মদ খেয়ে গায়ের মানুষের সামনে দিয়ে আসতে তোমার লজ্জা করলো না? আমি ভাবতে পারছি না যে তুমি মদ খেয়েছো। পান খায় না, দোক্তা খায়। আমার বড় বৌমা তেমন মেয়েই না, তবে বাইরে বন্ধু বান্ধবের সাথে মিশতে গেলে ও একটু একটু হয়। তা খুব মদ খাবে কেন? পারলাম না, তাই শান্তি ড্রিঙ্ক করেছি। আমার লক্ষ্মী ছোট বড় বৌমাকে আজে বাজে কথা বললে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আমার স্বামীরা তোমাদের মানে চৌধুরী বাড়িটা পুরোটা চলছে, তাই আমার ইচ্ছা নিয়ে বাধা দেওয়ার কোনো অধিকার তোমার নেই। তুমি হলে কি আমার ঘরের লক্ষ্মী বড় খোকার বউ, তুমি কি কখনো ঠিক করতে পারো? তাই বলছে বলে আমি কিন্তু এসব কিছুতেই সহ্য করবো না। কোথায় ছেলেটার জন্য একটু কান্নাকাটি করবে, ঠাকুরের চরণে মঙ্গল কামনা করে চোখের জলে বুক বসাবে, তা নয় ঢেঙ্গি পোনা করে ঢেই ঢেই করে নেচা বাড়াচ্ছে আর ছোট লোকদের সঙ্গে চলাফেরা। না না, এসব আমি একদম আমার সংসারে চলবে না। মনে রেখো ছোট বউ, আমি শুধু তোমার শাশুড়ি নয়, আপনি মনে রাখবেন মা, আমি শুধু নারী নই, আমি নাগিনী। ছোট বউয়ের মনের ব্যথা আপনারা কেউ বুঝবেন না। নিরুদ্দেশ স্বামীর জন্য তার বুকে যে কতখানি কান্না কতখানি ব্যথা জমা হয়ে আছে তা আপনার মতো ভাগিনী শাশুড়ি কিছুতেই বুঝবে না। তা যদি বুঝতো তাহলে দিদির এই উচ্ছৃঙ্খলা থেকে প্রশ্রয় দিয়ে তাকে ঘরের লক্ষ্মী সাজে আমাকে কখনো ভাগিনী শাশুড়ি দেখাতে চাও না। আমি শাশুড়ি আর আমাকে বললে কিনা একটা কথা বলবেন, একটা কথা আপনি মনে রাখবেন মা, ওই স্বামী হারানোর ব্যথা খুলে যাচ্ছে আমি এই গায়ের পাঁচজনের সঙ্গে মিলে মিশে থাকতে চাই। আর সেই দুর্বলতার সুযোগে আপনি সব সময় আমাকে শাসন করে যান, আঘাত করে যান। একটা কথা মনে রাখবেন মা,
হয় না চুপ থাকো। আমি আর আমাকে কি না ওসব কথা ছেড়ে এখন আমাকে একটু নিয়ে যাও, আমি তো ডায়েট করছি। সে কি মা, তোমার শরীর খারাপ লাগছে? এই দেখো নাকি আমি এখন কি করি? আরে ও বন্ধু, একটা ডাক্তার কোনো প্রয়োজন নেই মা। আসলে মাত্রাটা একটু বেশি হয়ে গেছে তো, তাই একটু বেসামাল হয়ে পড়েছে। আমি তোমার বেসামালকে সামাল দেবো, এতটা কম আমি তোমাকে কি করে নিয়ে যাবো? আমার বন্ধু গাড়িটা দাঁড়িয়ে আছে, আমি ওকে ধরে ধরে নিয়ে গাড়িতে নিয়ে যাবো। চলো চলো মা, আমরা তোমার ওই বন্ধুর গাড়িতে ওরা কাছে তোমার দুজনে ভোগ করে বাড়ি চলে যাই। চলো মা, তারপর আজকে ইনসাল্টের জবাব ওই ছোট বউকে আমি সুদে আসলে বুঝিয়ে দেব। অপমানের যোগ্য জবাব আমি ফিরিয়ে দেব। একদিকে বেদিনী চম্পা আর একদিকে চৌধুরী বাড়ির রূপসী ছোট বউ কাজলের অপমান আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। No, no, never! এই অপমান আমি তোমাকেও অপমান? তুমি আর বলছি কি মামা, তোমার কথার মতো গাজন তলায় হানা দিয়ে ওই বেদিনী ছুরিটাকে তুলে আনতে গিয়েছিলাম। তারপর হঠাৎ ডাক্তার আর চৌধুরী বাড়ির ছোট বউ এসে সব প্ল্যান প্রোগ্রাম ভন্ডুল করে দিল। মামা কতবার বলেছি যা কিছু করবে ভেবে চিন্তে করবে, আর তা না করে তুমি যাই বলো মামা, এই অপমান আমি কিন্তু সহ্য করব না। না করে উপায় কি বৎস? তাই তো বলছি, আপাতত চুপ থাকো। কি বলছো মামা? চুপ থাকবো? 100 বার। ওরে, মাছ মাংস চিকেন ফ্রাই এসব যদি হজম করতে পারো, তাহলে এটা হজম হবে না কেন? তাই তো আমি বলি, ওরে ভজন সাধন কর রে মন, হরি বল রসনা। আপাতত চুপ থাকো। চুপ থাকবো? হ্যাঁ, না হলে বেশি বাড়াবাড়ি করলে হিতে বিপরীত হতে পারে। এই দেখো, আমি যেমন প্রহ্লাদ গোস্বামী সবাইকার কত অপমান সহ্য করে আজও দিচ্ছি আমি প্রাণ তুলে আসছি। অনাবাদী জমিকে কেন্দ্র করে ওই সূর্যকান্ত রায় চৌধুরী এবং তার নিরুদ্দেশ পুত্র রত্নের সাথেও আমাকে কতবার অপমানিত হতে হয়েছে, কিন্তু তারই সাথে তো আমি আত্মীয়তা করেছি। কেন জানো? কেন? কেন কিছু জানো না? ওরে সবেই সেই শ্রীহরির ইচ্ছা, ভজন সাধন কর রে মন, হরি বল রসনা। ওরে ব্যবসা করতে গেলে একটু একটু সবার সহ্য করতে হয় ভাবলে। এই অভ্যাস একদিন তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে মামা। শত্রুকে শক্ত হাতে দমন করতে না পারলে ভবিষ্যতে পস্তাতে হবে। তাছাড়া তোমার ছেলে প্রবীর সেদিন সাক্ষী রেখে আমি তোকে ঘরে তুলে নেবো। আমি সামান্য একটা গরিবের মেয়ে, আর তুমি হচ্ছে কল্যাণ গোস্বামীর একমাত্র ছেলে। সে একজন সেরা ধনী আর নারীর ভিতরে প্রতিষ্ঠাতা প্রহ্লাদ গোস্বামীর ছেলে। ছোট বাবু,
মনের অজান্তে কখন কোন নিজে আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। তুমি তুমি বিশ্বাস করো চম্পা, হে আমার মনের কথা, সত্যি সত্যি আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি চম্পা। ছোট বাবু, হ্যাঁ, আমি তোমার বুকে মাথা দিয়ে তোমাকে সারা জীবন ধরে এইভাবে ধরে রাখবো। আমিও মনে রাখবো। প্রয়োজন হলে সারা জীবন ভালোবাসার কুসুমডালে সাজিয়ে তোমার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করবো। চম্পা, পৃথিবীর যত আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি, মনে হয় তোমাকে আমি জানো জানো বাচ্চা আমি? না না না, ওই প্রবীর শুয়োরের বাচ্চাটাকে বলছি। দেশে এত মেয়ে থাকতে শেষে কিনা হ্যাঁ করে কি দেখছো? যাও প্রবীরকে ডাকো। প্রবীর নেই, চাকরি ইন্টারভিউ দিতে বাইরে গেছে। এবার হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকো আর চোখের সামনে দেখো গোস্বামী বংশের আভিজাত্য কেমন অতল তলে তলিয়ে যাক। তা কিছুতে হতে দেবো না। তাই তো চম্বার বাবা মানিক সর্দারকে আমি এখনই ডেকে পাঠিয়েছি। হয়তো এখন এসে বলবে দেখেছেন বড় কর্তা। আরে মানুষ পেতে যে আয় 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 দেখ কেমন শিহরির ইচ্ছা। এইমাত্র তোর কথা ভাবছিলাম আর তুই সশরীরে এসে হাজির হয়েছিস। আপনার কথা তো ঠিক বুঝলাম না। আরে আমি বুঝিয়ে দিচ্ছি। শোনো মানিক সর্দার, আজকের মধ্যে তোমার ভিটে বাড়ি সব বিক্রি করে এই কাজল গাছে চলে যেতে হবে। বিক্রি করে চলে যাব? হ্যাঁ, ওটা আমার ব্যবসার কাজে লাগবে। বল কত টাকা চাই তোকে? লাই বড় কথা লাই, ওই বসত বাড়ির মাটি আমি বেচে দিতে পারবো না। মালিক বেঁধে অনেক কষ্টে খায় না খায়, সাপের খেলা দেখায়, ওই মাথা গোজার ঠাইটুকু করেছে, তা আমি কিছুতেই বেঁচে দিতে পারবো না। দেখছে না বেঁচে জোর করে তোকে আমরা বেচতে বাধ্য করাবো। আপনারা পারবেন নাই বাবু, পারবেন নাই। ওই বেঁধে পাড়ার জমিটা আপনাদের বাপ ঠাকুরদার নয়, জোর করি দখল নেবেন। মানিক সর্দার যাতে বেঁধে হলো, ভুলে যাবেন না বাবুরা, ভুলে যাবেন না। ওই বেঁধে পাড়ার ছাওল পড়ারা লেখাপড়া শিখতেছে, তারাও আজ ভালো মন্দ বুঝতে শিখেছে।
তাদের পাড়ায় আপনারা অন্যায় অত্যাচার করবেন আর বেদে সর্দারে জোর করে তাড়াই দেবেন, তারা কিছুতেই সহ্য করিবে লাই বাবু, কিছুতে দরকার হলে আমরা জোট বাঁধবো, আপনাদের মতো লোকেদের বিরুদ্ধে গর্জে উঠবো। একবার গরিব মানুষের উপর হাত করার চেষ্টা করলে তোমার হাতটা আমি মুখ জুড়ে ভেঙে দেবো। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়, একবার বড় চূড়ান্ত হাতিয়ার জিহাদ। এখানে কি চাই? জবাব। হ্যাঁ জবাব। কার কাছে জবাব? আপনার কাছে, সমাজের কাছে। বলুন কোন অপরাধে এই নিরীহ মানুষটার উপর আপনারা এইভাবে হাত তুলছেন? আমি মানে ওকে বলছিলাম। বলবেন বলবেন বলবেন, ওর অপরাধ অনেক, লোকটা অসৎ অন্যায় করেছে, চুরি করেছে, কিন্তু আমি জানি ও আপনাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বলেই আজ আপনারা ওকে এইভাবে অন্যায় অত্যাচারে বেঁধে দিয়েছেন। তুমি ঠিক বলেছো বাবা, এরা জোর করে আমার ভিটে বাড়িটা। তুমি রে ব্লাডি বাস্টার্ড! ওই শয়তানের পাছা! আর একবার ইংরেজিতে গালাগাল দিলে তোমার মুখটা চালাবে মেরে বাংলার 5 মারিয়ে দেবো। এই জিহাদও স্বপ্ন দেখেছিল লেখাপড়া শিখে উচ্চ শিক্ষিত হওয়ার, কিন্তু তোমাদের সমাজ, তোমাদের মধ্যে কিছু মানুষ আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছ কলেজ চত্বর থেকে। সেই থেকে তোমাদের মতো শয়তানদের মুখে ইংরেজি গালাগাল শুনলে শালা আমার ভেতরের বঞ্চিত অশিক্ষিত জানোয়ারটা হিংস্র দানবের মতো গর্জে ওঠে। ভজন সাধনের নাম করে আপনাদের মতো কিছু পণ্ড ভাষণ্ড এই সমাজে নরককুণ্ড তৈরি করেছে, আর সেই নরককুণ্ড থেকে তৈরি হয়েছে আমার মতো অজস্র ভাগ্য বিড়ম্বিত। যেদিন তারা পিতৃ পরিচয় আদায় করতে পারবে, সেদিন আপনাদের মতো মানুষের চরিত্র এই জনসমাজে খুলে দেবে। আমি জানতে চাই তুই এখানে এসেছিস কেন? যাবো আমি এখান থেকে। যাও ভাই, তাড়াতাড়ি যাও, চলে যাও। কিন্তু ভয় নেই, এই জিহাদ থাকতে তোমাকে কেউ ভিটে ছাড়া করতে পারবে না। জানি ভাই তুমি কে, সময় মতো নেলে এরা হয়তো আমাকে ভিটে চাড়ি করে বার করে দিত। আমার কাছে তুমি কে হো, এদের কাছে দুশ্মন হলো, আমার কাছে দেবতা। অন্ধকার নরক যার রাজত্ব, সে দেবতা। তুমি কে? আমি সেটাই তো জানতে চাই, বলো কে তুমি? প্রতীক। আরে ঠিকানা নিষিদ্ধ পল্লীর অন্ধকার গলি। তুমি কি তাহলে ওই নিষিদ্ধ পল্লীর বেজন্মা প্রতীক? আমি সেই জন্মা প্রতীক, যার মায়ের কথা মনে পড়ে না, বাবাকে জন্মলগ্ন থেকে চোখে দেখিনি। এই বেচাপাড়ের এক মাসি এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করার জন্য আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে, তাও আপনাদের মধ্যে কিছু সন্তান মানুষ তা হতে চায়নি। আমি সেই বেচাপাড়ার মস্তান প্রতীক। আমি একনিষ্ঠ হরিভক্ত প্রহ্লাদ গোস্বামী, আর আমার বাড়িতে কিনা ব্যোমকেশ মামার বাচ্চা, তাড়াতাড়ি গঙ্গা জল নিয়ে আয়, আগে পবিত্রিত হয়নি। আপনার দেহটা পবিত্র করার আগে মনটাকে ভালোভাবে পবিত্র করুন গোস্বামী বাবু। হ্যাঁ, আমি যা বলছি তা আপনি ভালোভাবে বুঝে নেন। এই নিষিদ্ধ পল্লীতে পা দিয়ে আপনার নামটা অনেক শুনেছি, এলাকা ছেড়ে এসেছিলাম আমার নিজের জন্ম পরিচয় রহস্য উদ্ঘাটন করার জন্য। কিন্তু আস্তে আস্তে দেখলাম
এই গোস্বামী ভিলার ব্যাস বিশেষ বড় হরফে লেখা আছে আপনার নাম। ব্যাস চলে এলাম, আজ আসি, আবার দেখা হবে। আর একটা কথা, এই পাপ স্থানে পাপ কর্ম করার জন্য যেদিন যাবেন সেদিন পকেটে একটু গঙ্গা জল নিয়ে যাবেন, কারণ নিষিদ্ধ পল্লীতে রাত্রি যাপন করার পর আপনার এই দেহটাকে ভালো করে পবিত্র করে নেবেন। আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা হয়তো। আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা নয়তো তোমাকে এমন ভাবে অপমান করে গেল, আর তুমি সময়ের অপেক্ষা করছি, বেশি বড়ি করলে ওকে মার্ডার করে বস্তায় ঘরে নদীতে ভাসিয়ে দেব। হ্যাঁ, আর আমি উচ্চ স্বরে গাইব, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, নারায়ণ জানকী বল্লভম, রাম বিনয়মন উচ্চস্তরে হরিনাম সংকীর্তন। আসুন আসুন, এর মর্ম আপনি কি বুঝবেন? এই হরিনাম ভিন্নে দেশে আর জগতের যে কোনো সেবা নাই। তাই তো এই হরিনাম গান রচনা করে আমরা চারিদিকে ধরে প্রসার ঘটাতে চান। তা যা বলেছেন দারোগা বাবু, কিন্তু দারোগা বাবু আমি যে একটা সমস্যায় পড়েছি। সমস্যা? ইয়েস মিস্টার পাসওয়ান, আমার নারী নিকেতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছে ওই সূর্যকান্ত রায় চৌধুরী, আর তাতে ইন্ধন দিচ্ছে ওই প্রধান বাড়ির ছোট বউ। আর শুধু তাই নয়, গতকাল সন্ধ্যায় গাজনতলা থেকে ওই বেদিনী তোম্বাকে তুলে আনতে গিয়ে তুমি অপমানিত হয়ে ফিরে এসেছো। ঠিক তাই এইভাবে যদি গ্রামের ওই ইয়ের বাচ্চারা আমাদের বিপক্ষে মাথা চাড়া দিয়ে ওঠে, তাহলে ওদের বিদ্যান না ভাঙলে আমার ব্যবসা কি করে চলবে বলুন দারোগা বাবু? না মিস্টার গোস্বামী, পাসওয়ান দারোগা থাকতে আপনার ব্যবসায় কেউ কোনো ক্ষতি করতে পারবেন না। সে আমি জানি দারোগা বাবু, সে আমি জানি, সেই জন্যই তো আপনার সাথে আমার এত মাথামাতি। তাই আমাদের এই ব্যবসায় যারা আপত্তি করছে তাদের বিদ্যার গুলো দিয়ে ভেঙে আমরা বলবো, ভজন সাধন কররে মন, হরি বল রচনা। দেখো বিংশ শতাব্দীর সভ্য সমাজ, যারা আমাদের এই গল্পে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, তাদেরকে এই সব হিংস্র জানোয়ার কেমন বিভক্ত করে মা শব্দটাকে কলুষিত করেছে। আর এরা এসবে রাহু কেতু শনি কেমন ধ্বংস যজ্ঞে মেতে উঠেছে। আমি তোদের জম, আমি সারবাহারা। হ্যাঁ, অগ্নিগর্ভ সমাজের হাইড্রোজেন বিস্ফোরণে হারিয়ে অতীতের সাক্ষ্যকে বহন করে চলার সর্বহারা ইতিহাস না 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 না, কেমন যেন সব ভুলে যাচ্ছে। না না, তুমি ব্যস্ত, আমার
থাকলে ওই আগামী প্রজন্মের মানুষেরা তোমাদের কুকীর্তির কথা জানবে কেমন করে? তাই তো আমি ওই ইতিহাসের সাক্ষ্যকে নতুন করে দেখতে এসেছি আর কাহিনী সংগ্রহ করতে এসেছি। রক্ত ঝরা ইতিহাসের কাহিনী ওই মনে করে দেখো তো, ইতিহাসের মীর মোহাম্মদ আমির চান জগৎ সেটের চরিত্রের কথা। ওই তো আমার জীবন গাড়িতে ছুটে চলেছে, হঠাৎ অশান্ত নদীর মুখে উঠল উথাল পাতাল সাইক্লোন, বিস্ফোরণ, আর্তচিৎকার, রক্ত, জমাট বাঁধা চাপ, রক্ত, রক্ত। তাই তোদের রক্ত হাতে নিয়ে ওই শয়তানদের পাপের ইতিহাসে আজও আমি বেঁচে আছি ওই মহাভারতের শকুনির মতো প্রতিশোধ নিতে। তোর প্রতিশোধ নেওয়ার স্বাদ আজ আমি মিটাতে পারে জানুয়া। বিহারে আমার কেনেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংসা মানবিকতার আমি যদি কেউ হই সজল হারানোর মহসুদানে তাদের চিন্তা আমি তুলবই। কাজে আমার শান্তি নিবাস, হ্যাঁ এখানে রক্তপাত, না না না, এই পাগলা হ্যাঁ আমি যাচ্ছি। ক্ষমা করবে না। না না, না রে না, 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 রে না। ইতিহাস তোদের করবে না প্রতিবাদ, থামবে না। ইতিহাস তোদের করবে না প্রতিবাদ, থামবে না। ইতিহাসের মত বুঝবে জেগে, ইতিহাসের সব বুঝবে জেগে, মারবে পিঠা, মারবে পিঠা। ইতিহাস তোদের ধরবে না, করবে না। আপনি না একটা মস্ত গাধা, তাই আমি চিনতে যাব কোন দুঃখে? আরে আমার মতো লোকজনকে কেনা চেনে। যা বাদে এসব কথা। হ্যাঁ মামা, কথা শুধু একটাই, আগে বেদিনী চম্পা আর তারপর চৌধুরী বাড়ির ছোট বউ রূপসী কাজল। আপনি আপনার ছেলের মাফিক কাম এগিয়ে যান, আমি আপনার পাশে আছি। নামটা মনে রাখবেন, আমার নাম হচ্ছে পাসওয়ান দারোগা। কি বলে জানেন আমাকে? সালামির একটা পাষণ্ড দারোগা। হ্যাঁ, আর আমিও ছিল ব্যোমকেশ ঘোষা। সমাজসেবী প্রহ্লাদ গোস্বামী করবে সমাজ সেবা, বিশেষ করে নারী সেবা। আর সেই সুযোগে আমরা করব ওই সুন্দরী রূপসীদের মৌজমাচাকে সালা মধু আস্বাদন করবো। মধু আস্বাদের ভাগ তো আপনাকে দেবই, তবেই তো হবে আমার প্রফিট। তাই বলি আশার আশায় জেগে আছি, আশার আশায়
জেগে আছি দুটি পিয়াসী নয়ন রূপসী রূপসী দাও দর্শন মিনতি রাখো হে গিরিধারীলা মিনতি রাখো হে গিরিধারীলা মামো আতিরাতে রাখো মামো আজ মামো আতিরাতে রাখো মামো জন্ম জন্মান্তরে আমাদের সুখের স্বর্গ ঠিক থাকে, ঠিক এই স্বপ্ন বুকে নিয়ে আমিও তো স্বামীর হাত ধরে আজ ক বছর আগে এই সংসারে এসেছিলাম। আজ থেকে 1 বছর আগে আজকের এই দিনটাতেও তুমি আমার বুকে ছিলে, কিন্তু আজ এই হতভাগিনীর বুকটা ফাঁকা হয়ে গেছে। পারছি না এই গরিবী সমাজে মনে যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না। শ্বশুর বাড়িতে একদিকে আমার শাশুড়ির অন্যায় শাসন, অন্যদিকে বড় শাশুড়ের তাচ্ছিল্য, বড় জায়ের শৃঙ্খলতা ব্যভিচার ধীরে ধীরে আমাকে নাগিনী করে তুলছে। নাগিনী না সাজলে ওই হিংস্র বাঘিনী যে তোকে বাঁচতে দেবে না রে মা। নাগিনীর মতো ঘোষ করে লড়াই করে তোকে এই সংসারে বাঁচতে হবে। রক্ত লুকাটায়নি আর ওই স্বার্থপর নরপিচাস্তের মাথা নুয়ে দিয়ে ওই অলক্ষীর হাত থেকে কেড়ে নিতে হবে এই সংসারের লক্ষ্মীর ঝাঁপি। লক্ষ্মীর ঝাঁপি হাতে নিয়ে কেমন করে আমি এই বংশের গৃহবধূ সাজবো বাবা? এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি বুঝতে পেরেছি মা আমাকে কিছুতেই সহ্য করতে পারে না। ভেবেছিলাম পরে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার ছেলে নিখোঁজ হয়ে যাবার পর থেকে লাঞ্ছনা গঞ্জনায় সবাই আমাকে একেবারে শেষ করে দিতে চাইছে বাবা। কিন্তু কেন বাবা, কেন? আমিও তো এই বংশের গৃহবধূ, তাহলে কেন আজ আমি অবাঞ্ছিতা, আমি নির্যাতিতা বাবা? তাই তো বলে এত আনন্দ ভালো ভালো বলে
করে দিতে এসেছি, তাতে তুমি আর তোমার বড় ছেলে ওর কচি মাথাটা চিবিয়ে চিবিয়ে খেতে না পারো। একটাই জিনিস, তোমাকে আমি 30 বছর ধরে চিনে আসছি। এই পৃথিবীতে তো সব কিছুরই পরিবর্তন ঘটে। পাথর মাটিতে পড়ে থাকলে প্রকৃতির স্বাভাবিক নিয়মে তা মাটি হয়ে যায়। তাহলে তোমার এই শক্ত কঠিন মনটাকে কি মাতৃস্নেহের ফলগু ধারায় একবার পরিবর্তন ঘটাতে পারো না? বাবা কি বললে? আমি মা হয়েছো, ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি সেজেছো, কিন্তু কিন্তু ভাবতে অবাক লাগে কিনে তুমি শাশুড়ি না সারাশি। সারাশি না হলে এইভাবে ছোট বৌমাকে লাঞ্ছনায় বঞ্চনায় দগ্ধ করতে পারতে না। 10 মাস 10 দিন যাকে গর্ভে ধারণ করেছিলে সেই রত্ন তো তোমারই সন্তান। তার কথা ভেবে একটিবারও কি ছোট বৌমার সঙ্গে মায়ের মতো আচরণ করতে পারো না? বাবা চুপ করুন, আপনি চুপ করুন। হাজার হোক উনি আমার শাশুড়ি, আমার মায়ের মতো। আপনি এইভাবে গাছের গোড়া কেটে চোখাতে জল ঢালতে হবে না। মা মাথা আমার আগে তার উপর মুখটার মাঝে আমার সন্তানেরও ব্যথা বুঝবে না গো, কেউ বুঝবে না আমার ব্যথা, কেউ বলে আমার গোগারে আমার মুখে জন্য করে কোথায় চলে গেলি রে, বলে আমার গোগারে। না কেঁদে কি করবো খোকা, একে রত্নকে হারানোর ব্যাপার, তার উপর তোর বাবা আর এই ছোট বউ মারুন মা মারুন, আপনি আমাকে মেরে মেরে একেবারে শেষ করে ফেলুন। ছোট বউ করেনি গিলনি, পাপ করেছো তুমি। আর তোমার এই পাপের বিষাক্ত বাতাসে ভরে উঠেছে রায় চৌধুরী পরিবার। তাই তো আমার এই সোনার প্রতিমাকে চোখের জলে দিন রাত ভূত ভাসাতে হচ্ছে। না বাবা না, আমি পাপী, আমি রাক্ষসী। তা না হলে আপনাদের এই শান্তির সংসারে অশান্তি ঝড় উঠবে কেন বাবা? তাই নেই যদি আমি না হব, তাহলে বিয়ের একটা বছর পার হতে না হতে আমার স্বামী নিখোঁজ হয়ে যাবে কেন? পুত্র থেকে মঙ্গলে দিবি জ্বালাতে এসেছিল, আর সে নিজেই দুঃখের অরণে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বাবা। না বাবা না, এই জীবন আমি আর চাই না বাবা, আমি মরতে চাই বাবা, আমি মরতে চাই। দূর পাগলি, আরে মরলে তো সবকিছু শেষ হয়ে গেল রে মা। বাবা কত দুঃখ কষ্ট করে জয় করেও তোকে যে বেঁচে থাকতে হবে মা। স্বামীর প্রতীক্ষায় তোকে যে বাঁচতেই হবে রে মা, তোকে যে বাঁচতেই হবে। হ্যাঁ, আমি বাঁচবো বাবা, আমি বাঁচবো। আমার এই শাখা সিঁদুর যদি পবিত্র হয়ে থাকে, তাহলে একদিন না একদিন আমি আমার স্বামীর সম্মান পাবোই পাবো। তবে তুমি তোমার স্বামী ফিরে পাবে, সে প্রতীক্ষায় আমি অপেক্ষা করতে পারবো না। মানে আমার একা রোজগারে ঠিক কথাই বলেছে। তাছাড়া এই দিন রাত আর বাপিটিকে এই একা এত বড় সংসার চালাবে কি করে? তাছাড়া স্বামীর অবর্তমানে ভজন সাধন করে মন, হরি বলো রচনা। 100 বার ঠিক কথাই বলেছেন, ছেলে মেয়ে দুজনেই তো সমান, দুজনেই সমান। পান খায় না করতে চায়, কি আর বলছে? আরে আসুন 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 আসুন। হে কারণে রক্ষা নেই, সুগ্রীব দোষর। কি বলছো?
আরে বলছি তোমার বড় ছেলের শ্বশুর এসেছেন। আরে যাও যাও, তাড়াতাড়ি আতিথ্যের আয়োজন করো। আমার দেখ কতই বাজে আমাদের বাড়িতে এসছে। এই যে এই ছোট লোকের মেয়ে, এখানে কলা বলছি কি সাইজ দাঁড়িয়ে থাকলে চলবে? আমি এক্ষুনি যাচ্ছি দিদি। ছোট বৌমা, বাধা দেবেন না বাবা, বাধা দেবেন না। দিদির বাবা এসেছেন, তিনি তো আমারও পিতৃতুল্য, তাই তার আদর যত্নের প্রতি করে এই সংসারের যে অমঙ্গল হবে বাবা। তুমি মানবী না দেবী? দেবী আমি নই বাবা, আমি সামান্য এক গরিব মাস্টারের মেয়ে বাবা। তাই তো দিদির বাবার সেবা যত্ন করে আমি আমার গরিব বাবার কতটা সাময়িক ভুলে থাকতে চাই বাবা। আমি সাময়িক ভুলে থাকতে চাই বাবা। তবু তোমার থেকে ভালো। ইয়েস মাই ডটার, তোমাদের রায় চৌধুরী আমি বউ করে নেই। আমি আমার বংশের আভিজাত্য গৌরব সমস্ত নিলাম করে দিয়েছি। বলে যাও না যে কুহেলি আমার স্ত্রী। স্ত্রী স্ত্রী মিস্টার রায় চৌধুরী, স্ত্রী শব্দের অর্থ জানো ইয়াং বয়? জানলে স্ত্রীকে এইভাবে ব্যভিচার আর উচ্ছৃঙ্খলায় ভাসিয়ে দিতে না। যে স্ত্রী স্বামীর দেওয়া শাখা সিঁদুর ভুলে, স্বামী শ্বশুরের কথা ভুলে নিত্য নতুন বয়ফ্রেন্ডদের নিয়ে মত্তা অবস্থায় বাড়ি ফেরে পুরুষ বন্ধু নিয়ে ব্যাডমিন্টন খেলায় মেতে থাকে, তাকে তুমি স্ত্রী বলে স্বীকার করলেও ছেলের বউ বলে মেনে নিতে এই সূর্যকান্ত রায় চৌধুরীর আভিজাত্যে বাধে। আমি তো আছি। প্রতিবাদের সময় এখন আসেনি কুহেলি, অপেক্ষা করো, সময় হলে আরে তোমার সময় আসতে তো হয়তো আমি সুসাইড করে ওসব কথা বলতে নেই মা। তুমি নাকি আমার সংসারের লক্ষ্মী, বড় উপকার বল। আর তাছাড়া তোমার শ্বশুর তোমার বিপক্ষে ভোট করলে আমি কি তোমার সেই ভরসাতেই তো আছি বেয়ান, তাই তো আমি উচ্চ স্বরে বলতে পারি, ভজন সাধন করণে মন হরি বলরে। আর স্বপ্নময় বাবাজি, যেমন আমার আপন আমার সম্পদ, তেমনি এই পরিবারের সবাই তো আমার প্রপার্টি, মানে ঈশ্বরের সম্পদ। তাই এই সম্পদ তো আমি হেলায় নষ্ট হতে দিতে পারি না। আমি খাবার রেডি করে দিয়েছি। ও নাই, কি দারুণ। কি রে? ও কিছু নয়, খাবার বাবা মা, খাবার। ও মা পাঞ্জানা করতে চাই, খাবার হলো রান্না করে আর বিয়ার বসে এখান থেকে। বিয়ান, আজ না হয় ধান আস্বাদন করেই ফিরে যাচ্ছি। হ্যাঁ, সময় মতো এসে ঠিক খাবো। না খেয়ে তো আমি আপনাকে কিছুতেই যেতে দেবো না। এত কষ্ট করে আমি আপনার জন্য রান্না করলাম। আহা, তাতে কি হয়েছে, আমি সময় মতো ঠিক খাবো। আর প্রাণ হলে বলবো, আমি কি বলছিলাম স্বপ্নময় বাবাজি, আমি যেন কি বলছিলাম, এই সংসারে আপনজন প্রপার্টি সম্পদ 100 বার, তাই আমি বলি এই সংসারের সবাই তো আমার সম্পদ। আর আমি বলে যাই, প্রলয় সৃষ্টিত মেলায় মহালক্ষ্মী, সংসারের ভার বোঝা না হয়ে তুমি বরং আমার নারী নিকেতনে পবিত্র হিসাবে জয়েন করো। না মানে? না মানে না। এবারের গৃহবধূ আমার রত্নের বউ কখনো বাইরে চাকরি করতে যাবে না। আমি মিস্টার গোস্বামীকে একটা কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, আমার বাড়িতে দাঁড়িয়ে দ্বিতীয় দিন এই কথা উচ্চারণ করলে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দিতে বাধ্য হব। মিস্টার রায় চৌধুরী, আমি কেন বলবো
প্রহ্লাদ গোস্বামী, আর তুমি আমাকে কি বলবো? এই সংসারে কারো ভালো করতে নেই জ্ঞান। যেমন আমি যত ভালো চাই, কিন্তু এ কঠিন সংসার তা মেনে নেবে না। প্লিজ স্যার, প্লিজ তুমি রাগ করো না। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো আজকে বাড়ির ভিতরে নিয়ে চলো। থাক মা থাক, তার আর প্রয়োজন নেই। হ্যাঁ, আমি একনিষ্ঠ হরিভক্ত প্রহ্লাদ গোস্বামী। রাগ অনুতাপ যে আমার নেই রে। ওরে আমি ভেবে প্রেম করাই যে আমার ধর্ম। তাই আমি বলে গেলাম, প্রলয় সৃষ্টি তরু পুতুল খেলায়, আসি আবার একদিন সময় সেদিন অ্যাশ করে আজকের তোমার বাবা আমার ড্যাডকে অপমান করে তাড়িয়ে দিল, আর তুমি আমার ড্যাডির অনুগ্রহে আজ তুমি গোস্বামী ইউনিভার্সিটির সুপারভাইজার। এই শোনো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমার ড্যাডির অপমান তুমি সয়ে নাও, আমি কিন্তু সইব না। অপমান আমিও সইব না। এই সংসারে কি হবে, কি করবো, সেটা আমি বলবো। হ্যাঁ বাবা, এই সংসার আমার, তোর এই সংসারের দায়িত্ব আমাকে দিতে দাও। কেন কেন? আমি কি এই সংসারের কেউ নই? দেহের বিন্দু বিন্দু রক্ত ঢেলে এই সংসার আমি গড়ে তুলেছি, তোদের লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলেছি। তাহলে এই সংসারে ভালো মন্দ বোঝার কোনো অধিকারই কি আমার নেই? আমিও তো এই সংসারে আমার কর্তব্য থেকে কখনো নিজেকে বিচ্ছুত করে রাখিনি। তবে কেন কেন আমি ঘরের বউ হয়ে বাইরে চাকরি করতে যাব বলো? যেতে হবে। সবসময় বর্তমান এই দুর্মূল্যের বাজারে এইভাবে সংসার করে চালানো আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া রতনের হাতে আজ অব্দি মিলল না। তাছাড়া এই উল্প ঝামেলা আমি বুঝতে রাজি নই। বড় খোকা, আপনার সঙ্গে সঙ্গে আমিও বলছি, বড় খোকার তো ভবিষ্যৎ করার কথা আছে। এই সময় যদি ব্যাংক ব্যালেন্স করে কিছু বোঝাতে না পারবে, তার জন্য কি শুধু আমি দায়ী মা? আমি কি সংসারের জন্য কিছুই করি না মা? ছোট বউ তো আমি শুধু নামে মাত্র মা। ও মা, পান খাই না, চুটকা খাই? বলে ছোট লোকের মেয়ে বলে কি আমি নাকি ওর উপর অন্যায় অত্যাচার করি? আমার মতো শাশুড়িকে এমন কথা শুনতে হলো? মা, অক্ষমতা আমিও জানবো তোমার শ্বশুর কেমন করে তোমাকে ঘরের মধ্যে আটকে রাখে। তোমার এই সংসারে কিনতে গেলে আর ইনভেস্ট তোমাকে করতেই হবে। আমার শুধু আমি কিছু চাই, হাত ধরে করতে পারবো। তবে তুমি ওকে নিতে হবে নেই। আমি বেঁচে থাকতে এই ছোট বৌমাকে আমি বাইরে চাকরি করতে যেতে দেব না। বাবা, হ্যাঁ রে মা, তুমি তোর জন্য ওদের হাঁড়িতে দান করে তাহলে তাহলে তোর এই বুড়ো বাবা তার ভাগের খাবারটা আমরা দুজন ভাগ করে খাবো। তবু তবু তোর মতো সোনার প্রতিমাকে বিসর্জন দিতেই হবে বাবা। পর্দি বড় লোকের মেয়ে, বাপের বাড়ি থেকে অনেক কিছু দেনা পাওনা নিয়ে বাড়িতে এসেছে।
চাইছে, মা, শ্বশুর ঠাকুর, দিদি সবাই যখন চাইছে, তখন তো এবারে এই গম